গল্পের নাম আষাঢ় রাতের সন্ধ্যা। কলমে রাইসা জোবায়ের রিপ্তি। গল্পের চতুর্থ পর্ব। কোচিং শেষ করে রাস্তার সামনে রিকশার জন্য দাঁড়িয়ে আছে কণা। রাত পাশ দিয়েই যাচ্ছিল। কণা কিছু একটা ভেবে রাতকে ডাক দিয়ে বলল, ওই শুনুন। রাত দাঁড়িয়ে গেল। পেছনে ফিরে বলল, আমাকে বললেন? হ্যাঁ। এদিকে আসুন। ভ্রু কুঁচকে রাত বলল, কেন? কথা আছে একটা। আপনার সাথে ফালতু আলাপ করার জন্য তো সময় আমার হাতে নেই মিস। আচ্ছা, আপনার আসতে হবে না, আমিই আসতেছি। কথাটা বলে কণা এগিয়ে গেল। রাতের সামনাসামনি দাঁড়িয়ে বলল, আপনি এত অসভ্য কেন বলুন তো? রাতের কপালে দুভাঁজ পড়ল। কণা সেটা দেখে রাতের চোখে থাকা সানগ্লাসটা সরিয়ে বুকের শার্টে বেঁধে দিলে। রাত কণার হাত চেপে দাঁত কামড়ে বলল, হোয়াট? আমাকে অসভ্য বলছেন কেন? অসভ্য আমি নাকি আপনি? আমাকে ক্লাসে বেয়াদব কেন বলেছেন? ক্লাসে স্যার থাকায় তখন বলতে পারিনি। বলতে পারিনি দেখে আমি পুরো ক্লাসটা মনোযোগ দিতে পারিনি। এখন কথাটা ফেরত দিয়ে না বললে আমার রাতে ঘুমই আসতো না। ননসেন্স। কথাটা বলে রাত চলে গেল। কণা ভেংচি কেটে বিড়বিড় করে বলল, ননসেন্স তো আপনি বেয়াদব ছেলে। সন্ধ্যাকে বিকেলের দিকে আশার বাসার সামনে নামিয়ে দেয়। সন্ধ্যা ভেবেছিল আশার ও বোধহয় তার সাথে বাসায় আসবে। কিন্তু আশার আসেনি। সন্ধ্যা ভেবেছিল একবার বলবে, বাসায় আসবেন না। কেন যেন সাহস করে বলতে পারেনি। অজ্ঞতা আশার চলে গেলে সন্ধ্যা কিছুক্ষণ নিচেই দাঁড়িয়ে থাকে। গাড়িটা দৃষ্টি সীমার বাহিরে যেতেই সন্ধ্যা বাসায় চলে আসে। বাসায় এসে বসার ঘরে আসতেই দেখতে পেল শ্রেয়া আর কণাকে। দুজন গল্প করতেছে। কণা সন্ধ্যাকে দেখেই এগিয়ে এসে বলল, বাপরে, এতক্ষণ ধরে ঘুরলি তার সাথে, যাকে তুই ভা। সন্ধ্যা থামিয়ে দিল। শ্রেয়া তাকিয়ে আছে। কণা চুপ হয়ে গেল। সন্ধ্যা রুমে আসলো পেছনে পেছনে কণাও। মুখে কিছু আটকায় না। যখন যার সামনে যাতা বলে ফেলিস। কণা বিছানায় বসতে বসতে বলল, আমি ভুলেই গেছিলাম শ্রেয়াকে। আচ্ছা, একটা কথা বলতো। কি? আর কতদিন বোনের সাথে বিরোধ রাখবি? যতদিন বেঁচে রব ততদিন। নিখিলকে তোর বোন ক্যাড়ে নিয়েছিল বলেই আষাঢ়ের মতো সঠিক মানুষ তোর জীবনে এসেছে সন্ধ্যা। নিখিল কেমন বের হলো দেখলিই তো। সব দেখেছি আমি। আষাঢ় আমার লাইফে এসেছে বলে আমি সব ভুলে যাব না। কেমনভাবে দিন কাটিয়েছি আমি তা ভোলার মতো না। শ্রেয়া যদি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের মধ্যে হয়ে আমার সামনে আসে তবুও সে আমার সেই আগের ভরসার, ভালোবাসার জায়গাটা পাবে না। কারণ সে সেটা চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। উফ, তোর আত্মসম্মান অনেক। মানুষ হিসেবে এটা সকলেরই থাকা উচিত। আত্মসম্মান ধুয়ে ধুয়ে পানি খা। এখন বল, কই গেছিলি ঘুরতে? ওই তো একটা নদীর ধারে। কি কি করলি? নৌকায় ঘুরলাম, আইসক্রিম খেলাম। আর কি? হাতে হাত বাহুর সাথে বাহু লাগিয়ে পা ভিজিয়েছিস? না, তবে হাত ধরে হাঁটা হয়েছে। তুই ভীষণ আনরোমান্টিক রে সন্ধ্যা। আমি থাকলে সব করে ফেলতাম। সেজন্যই এখনো তুমি সিঙ্গেল বাবু। অপমান করিস না। তোর কোনো দেবর আছে নাকি সন্ধ্যা?
হ্যাঁ আছে তো। প্লিজ তার সাথে আমার সেটিং করাই দিস। ট্রাস্ট মি, তোর দেবরের লক্ষ্মী বউ হয়ে থাকব। সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। তাই? চোখ বড় করে বলল সন্ধ্যা। হু, ওকে, আই উইল ট্রাই। হ্যান্ডসাম তো তোর দেবর? সন্ধ্যা হেসে বলল। ভীষণ। ওয়াও, তাহলে তো হয়েই গেল। বাই দা ওয়ে, তুই কি আশারকে বিয়ে করতে যাচ্ছিস? এটা বলছিস কেন? না দেবর, বললাম যে সে তো আশারেরই ভাই হবে, তাই না? আশারকে কি আমার বিয়ে করা উচিত? অবশ্যই উচিত। বিয়ে তো একসময় করবিই। তাহলে আশারকেই করে নে। শুনলাম বেচারার ফ্লাইট ও সামনে। যেতে দিস না। বিয়ে করে ফেল। দেশেই থাকুক। তো আমি বলবো কিভাবে? আমার অমন খুল্লাম কথা আসে না। আমি শিখায় দিব। বলবি, ওগো আশার, তুমি যেও না আমেরিকা। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আমাকে বিয়ে করতে চাইলে বিদেশে যেতে পারবে না। স্বর নটাঙ্কি ড্রামাবাজ। তোর দেবরকে এসব করেই পটাবো, দেখে নিস। আচ্ছা, ফ্রেশ হয়ে আসি, থাক। এদিকে দিন যায় আর আষাঢ়ের ফ্লাইটের দিন ঘনিয়ে আসে। অথচ আশার ব্যাটার মন মস্তিষ্ক জুড়ে সন্ধ্যা সন্ধ্যা করছে। সে অপেক্ষা করতেছে সন্ধ্যা কখন না করবে আর আশার গাঁটটি বোচকা নিয়ে বাসায় চলে আসবে। রাতের দিকে সন্ধ্যা রুমে বসে চিন্তা করতে থাকে, তার উচিত মনে হচ্ছে আশারকে গ্রহণ করা। কেননা আশার ভীষণ ভালো একটা ছেলে। যতদিন কথা বলেছে মিশেছে, নেগেটিভ কিছু পায়নি। তার চেয়ে বড় কথা, আশার তাকে ভালোবাসে। কিন্তু কিভাবে আশারেকে বলবে সেটা বুঝতেছে না। সে অনুভব করে আশার তার জীবনে এক নতুন অধ্যায় নিয়ে এসেছে। সময়ের সাথে সাথে তার অনুভূতিগুলো আরও গভীর হয়ে যাচ্ছে। কিন্তু সেই অনুভূতি প্রকাশ করার সাহস যেন তার ভিতরে কোথাও আটকে আছে। এর পরের দিন, যখন কণা ও শ্রেয়া তাদের নিজেদের নিয়ে আলোচনা করছিল, তখন সন্ধ্যা হঠাৎ তাদের কথায় হস্তক্ষেপ করল। কণাকে ডেকে বলল, রুমে আয় একটু। কণা উঠে রুমে আসল। দেখল সন্ধ্যা রুম জুড়ে পায়চারি করছে। কিছু বলবি? হু, বল। শুন, আমি ভাবছি আশারকে কিছু বলবো। কণা চমকে উঠে বলল, কি বলবি? আষাঢ়ের যাওয়া নিয়ে কি কিছু? সন্ধ্যা বলল, হ্যাঁ, আমি ভাবছি তাকে বলবো যে আমি হয়তো তাকে ভালোবেসে ফেলছি। কিন্তু কিভাবে বলবো সেটাই তো বড় সমস্যা। আমার হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে এটা ভাবলেই। কণা মুচকি হাসি দিয়ে বলল, এটা তো অনেক সহজ। তুই শুধু তোর অনুভূতি প্রকাশ করবি চোখ বন্ধ করে, আশার ভাই নিজে থেকে বুঝে নেবে। ভয় করছে ইয়ার। ডারনা মাতো, তু মেরা বেস্ট ফ্রেন্ড, তুঝে এ কারনা হি পারেগা। দোস্ত শোন, দরকার পড়লে তুই কানে ব্লুটুথ রাখবি, আমি ফোনে থাকব। শিখায় দিব তুই বলি। মজা নিচ্ছিস? একদমই না। সাহস সঞ্চয় কর বইন। সন্ধ্যা সাহস পেল না, তবে মন বারবার বলল যে কোনো উপায়ে আশারকে বলতেই হবে। রাত তখন গভীর হয়ে এসেছে। সন্ধ্যা প্রস্তুতি নিচ্ছে কিভাবে আশারকে জানাবে তার অনুভূতি। আশার যে তাকে ফেরাবে না কোনো মতে এটা জানে, তবুও ভয় আর্স জড়িয়ে ধরছে। সন্ধ্যা ঘুমাতে যায়, কিন্তু ঘুম আসে না। তার মনে কেবল আষাঢ়ের কথা ঘুরে ফিরে। সে ভাবে, কাল আমি বলবো, আমার অনুভূতি প্রকাশ করব। আবার ভাবে এখন ফোন করে জানিয়ে দিক ফোনে। সন্ধ্যা প্রস্তুতি নিয়ে উঠে বসে। সে ঠিক করে নিয়েছে, আজকের দিনটি তার জন্য বিশেষ হবে। রাতে আশার যখন ফোনের স্ক্রিনে দেখতে পেল সন্ধ্যা কল করছে, তখন তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি হল। মনে হল আজকের দিনটি বিশেষ কিছু হতে চলেছে।
সে ফোনটি তুলল। ওপাশ থেকে আশার বলল, হ্যালো সন্ধ্যাবতী। সন্ধ্যা কেঁপে উঠল নামটা শুনে। সন্ধ্যা কিছু বলল না, চুপ করে রইল। মনে কথা সাজাচ্ছে কি বলবে। এদিকে আশার সন্ধ্যার আওয়াজ না শুনে বলল, হোয়াট হ্যাপেন্ড? সব ঠিক আছে তো? হ, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। কিছু বলার জন্য ফোন করেছ? হু, বলো। আসলে? হু আসলে কি? আসলে আপনি কেমন আছেন? কথাটা বলেই চোখ বন্ধ করে ফেলল সন্ধ্যা। কি বলতে গিয়ে কি বলে ফেলল। আশার ভরকে গেল। আমি ভালো আছি। আপনার ফ্লাইট কবে? আগামীকাল রাতে। তুমি এটা জিজ্ঞেস করার জন্য ফোন দিয়েছ? পানসে চোখে জিজ্ঞেস করল আশার। না। তাহলে? আমি আমি আপনাকে কিছু বলতে চাই। সন্ধ্যার কথায় এক ধরনের সংকোচ ছিল। আশার চিন্তায় পড়ে গেল। অবশ্যই। তুমি কোথায়? আমি রুমেই। কণা ও কোথায়? ও ঘুমাচ্ছে। ও আচ্ছা বলো কি বলতে চাও। আমি শুনছি। সন্ধ্যা কিছুটা নার্ভাস হয়ে গেল। আমি আপনাকে আপনাকে ভালোবেসে ফেলছ? ভ্রু কুঁচকে বলল আশার। সন্ধ্যা মাথা নুইয়ে বলল, হয়তো। আশারের হৃদয় জেগে উঠল। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। আশার তো ভেবেছিল এটা বলার পর সন্ধ্যা না করে ফেলবে। শরীর কাঁপুনি দিচ্ছে আশারের। শার্টের বোতাম খুলতে লাগল। কেমন গরম লাগছে তার। আল্লাহ তুমি কি বললে এটা? আমি আমার কানকে বিশ্বাস করতে পারতেছি না। এই অসম্ভবটা সম্ভব হলো কি করে বলো? আমি এক্ষুনি মসজিদে গিয়ে হুজুরকে 1000 টাকার নোট দিয়ে বলবো আল্লাহ আমার মুখের দিকে চোখ তুলে তাকিয়েছে। সন্ধ্যা আড়ষ্টতা নিয়ে বলল, আহ থামুন। বকবক করেই চলছেন। এটা তো খুশির খবর, আমাকে শান্তিমতো বকবক করতে দাও। কাল দেখা করি? ঠিক আছে। বাসায় চলে আসুন। অবশ্যই অপেক্ষা করো, আসতেছি। এখন রাখছি, অনেক কাজ বাকি। আশার ফোনটা কেটে দিয়ে হোটেলের পাশে থাকা মসজিদে গেল। ইমাম সাহেব ঘুমিয়েছিলেন, তাকে ডেকে উঠালো। 2000 টাকা ধরিয়ে দিয়ে বলল, কারণ জিজ্ঞেস করবেন না হুজুর কেন দিলাম। শুধু জেনে রাখুন আমার লাইফের বেস্ট দিনের একটা দিন আজকে। ইমাম সাহেব মুচকি হাসলেন। আশার অজু করে 2 রাকাত নামাজ পড়ে হোটেলে চলে আসলো। লাগেজটা গুছিয়ে বেরিয়ে আসলো বাসার উদ্দেশ্যে। সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙে সন্ধ্যার। কণা উঠেছে, কে আসছে সেটা দেখার জন্য। কণা রুম থেকে বের হতেই সন্ধ্যাও বের হলো। বসার ঘরে আসতেই কণা সন্ধ্যা দেখতে পেল আশার আর রাত দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। আশারের হাতে মিষ্টির প্যাকেট। শ্রেয়া ভ্রু কুঁচকে বলল, মিষ্টি হাতে নিয়ে আমাদের বাসায় যে? কোনো সুসংবাদ আছে নাকি? রাত হাসি মুখে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আগে আমাদের ভেতরে তো ঢুকতে দাও শ্রেয়া। সুসংবাদ তো আছেই। আঙ্কেল কোথায়? নজরুল ইসলাম কথাবার্তার আওয়াজ শুনে বেরিয়ে আসলো রুম থেকে। আশার তাকে দেখা মাত্রই তার দিকে এগিয়ে গিয়ে মিষ্টি নিয়ে বলল, আঙ্কেল হা করুন তো। নজরুল ইসলাম হা করলেন। আশার মিষ্টি তার মুখে ঢুকিয়ে দিল। নজরুল ইসলাম মিষ্টি খেতে খেতে বললেন, কিসের মিষ্টি এটা? রাত পেছনে থেকে বলল, ছানার মিষ্টি আঙ্কেল এটা। আরে সেটা তো আমিও বুঝেছি, তবে মিষ্টি কি উপলক্ষে খাওয়ালে সেটা জানতে চেয়েছি। আসলে আঙ্কেল আম্মা আসতেছে। আম্মা এসেই বলবে সব। আশার কথাটা বলে শ্রেয়ার হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দেয়।
এদিকে সন্ধ্যা কণা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। পুরো ড্রয়িং রুম জুড়ে চলছে পিনপিনে নীরবতা। আমেনা বেগম তাকিয়ে আছেন নজরুল ইসলামের মুখের দিকে। তার মুখশ্রীর ভাব দেখে বোঝা দায় আসলে তার মনোভাবটা কেমন। অনেকক্ষণই চলল এই গুমোট ভাবটা। আমেনা বেগম গলা ঝেড়ে দিয়ে বললেন, চুপ কেন নজরুল ভাই? আপনি রাজি নন আষাঢ়ের সাথে সন্ধ্যার বিয়েতে? সন্ধ্যা ভ্রু কুঁচকাল। কোনো মানে বুঝল না তার বাবা নামক মানুষটার মুখ আচমকা এমন কালো করে ফেলার। সে কি রাজি নয় এই বিয়েতে? বড় মেয়ের বিয়েতে তো এমন বাংলার প্যাচের মতো মুখ করেনি তখন। তাহলে এখন কি সমস্যা তার? আশার অবশ্য চিল মুডে আছে। কারণ নজরুল ইসলাম মানুক আর না মানুক সন্ধ্যা রাজি থাকলে নজরুল ইসলামের মানা না মানার ধার সে ধারবে না। সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিজের ঘরনি করে নিবে। তবু এবার নিজেই বলল, আঙ্কেল চুপ কেন? পাত্র হিসেবে কি আমাকে আপনার পছন্দ নয়? নজরুল ইসলাম নড়েচড়ে বললেন, না না তেমনটা না। তাহলে কি? সন্ধ্যা রাজি হবে নাকি সেটাই ভাবছি। আশার মুচকি হাসল। দূরে দাঁড়িয়ে থাকা সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ের অনুমতি আছে আঙ্কেল। সেজন্যই সাহস করে প্রস্তাব নিয়ে আসা। নজরুল ইসলাম একটু চমকাল। তবে তা বুঝতে দিল না। তোদের ভেতর কি আগে থেকেই সম্পর্ক ছিল? শ্রেয়া মাঝখান থেকে বলে বসল। সন্ধ্যার কেন যেন শ্রেয়া যখন তার বিষয়ে কথা বলে তখন রাগ হয়। আশার স্বাভাবিক হয়ে জবাব দিল, না আগে কোনো সম্পর্ক ছিল না। তবে এখন হবে। ওহ, আরে আঙ্কেল হ্যাঁ না কিছু তো বলুন। অধৈর্য হয়ে বলল রাত। কারো যখন আপত্তি নেই আমি আর আপত্তি জানিয়ে কি করব? আপনারা আগাতে পারেন। বিয়ের ডেট তাহলে ফিক্সড করা যাক। আমেনা বেগম বলে উঠলেন, জি করুন। নেক্সট উইকে, শুক্রবার ঠিক করা যায়। এত জলদি? আয়োজনের ও তো ব্যাপার স্যাপার আছে। কোনো আয়োজন করতে চাচ্ছি না ভাই। খুব ছোট্ট পরিসরে বিয়েটা করাতে চাই। আসলে আষাঢ়ের এটাই ইচ্ছে। আচ্ছা আপনারা যা বলবেন। আমেনা বেগম আর নজরুল ইসলাম আরও কিছুক্ষণ কথা বলে নিল। কণা সন্ধ্যাকে নিয়ে ছাদে আসল। সন্ধ্যা দোলনায় বসতেই কণা কোমরে হাত দিয়ে বলল, কি ব্যাপার বাবু? কাল মনের কথা বলতে না বলতেই আজ সকালে তোর হিরো সোজা মিষ্টি নিয়ে চলে আসলো বিয়ের প্রপোজাল নিয়ে। আগেই বলেছিল তোকে যে আসবে? আরে না, আমাকে জানায়নি। আমি নিজেও তো শকড। বাহ, এমন শকড লাইফে দু একটা তো আমিও পেতে চাই। প্রেম কর। তুই না আমার দেবরকে চাইলি? নে পটিয়ে দুজনকে বেশ মানাবে। ছি তোর দেবর ওই লোক জানার পর তোর যা হবার শখ আমার মিটে গেছে। যে লোক প্রথম দিনই আমার কোমর ভেঙে দেয় তার সাথে সংসার করলে প্রতিনিয়ত আমার শরীরের একটা একটা করে সব হাড় ভেঙে যাবে। আরে না, ও ভীষণ বাচ্চা টাইপের। আমি তো মিশেছে কিছুদিন, তুই উল্টা ওকে শাসন করতে পারবি। হ্যাঁ ফিটার খাওয়া বাবু তো সে যে আমি শাসন করলে সে ফিটার খেতে খেতে শুধু শুনবে। তুইও না। এই বের হও ছাদ থেকে বেয়াদব মেয়ে। কণা পেছনে ফিরে তাকিয়ে দেখল রাত আর আষাঢ় এসেছে। কণার ভ্রু কুঁচকে আসল। ছাদ থেকে বের হব মানে? কাপলদের মাঝে তুমি থেকে কি করবা? কাবাব মে হাড্ডি হবা? কিসের কাপল? কোথায় কাপল? কেন আমার ভাই আর সন্ধ্যাকে কাপল মনে হয় না তোমার? ওহ তা কাপলদের মাঝে থেকে কাবাব মে হাড্ডি হলে সমস্যা কি? আশার কিঞ্চিত হেসে বলল, আমাদের একটু ব্যক্তিগত কথা বলার ছিল, বুঝলে?
আপনার কথাতেই যাচ্ছি ভাইয়া, অন্য কারো কথাতে না কিন্তু। কণা রাতকে ভেঙচি কেটে চলে গেল। রাত বিড়বিড় করে বলল, বেয়াদব। আচ্ছা ভাইয়া, আমি আসছি। রাতও চলে গেল। আশার এগিয়ে আসলো। সন্ধ্যার মুখোমুখি দাঁড়িয়ে বুকে হাত গুজে বলল, তা ম্যাডাম কি খুশি বিয়েতে? সন্ধ্যা মাটির দিকে তাকিয়ে বলল, খুশি না হওয়ার কি আছে? খুব সাধারণভাবে বিয়ে করতে চাচ্ছি বলে কি কোনো সমস্যা হবে তোমার? ভেবো না যে টাকা বাঁচাতে এই পথ অবলম্বন করেছি। না না, এসব ভাবি। আমারও ভীষণ ইচ্ছে ছিল সিম্পলভাবে বিয়ে করার। যাক, তাহলে আর সমস্যাই রইল না। তা মিস সন্ধ্যা, শুনুন। বলুন। একটু কি জড়িয়ে ধরা যাবে আমায়? না মানে খুব ইচ্ছে করছে একটু আলিঙ্গন করার। সন্ধ্যা চোখ তুলে তাকালো। আশার ভাবল হয়তো সন্ধ্যা রেগে গেছে, সেজন্য বলল, না না থাক, এমনি বলেছি, রেগে যেও না প্লিজ। আমার লাগবে না আলিঙ্গন। সন্ধ্যা ভ্রু কুঁচকাল। আমার রাগকে ভয় পান? ভীষণ। কথাটা শুনে সন্ধ্যা মুচকি হাসল। আশারকে অবাক করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, নারীকে ভয় পাওয়া পুরুষগুলো মারাত্মক হয় জানেন। আই লাইক দিস ম্যান। এই প্রথম সন্ধ্যা আশারকে জড়িয়ে ধরল। সন্ধ্যার কথা কানে আসতেই আশার সন্ধ্যার কানের কাছে ফিসফিস করে বলল, উষ্ণ আলিঙ্গনে কেটে যায় শতকের বিষণ্ণতা, ওজন কমে একাকিত্বের মিস সন্ধ্যা। আর আমি ভীষণ বউ প্রিয় একজন বউ পাগল পুরুষ হব। তাই বউয়ের সব বিষয়ে রাখব। আমি মোটেও চাই না কোনো এক সিম্পল ওয়ার্ডের জন্য আমার প্রিয় নারী কখনো কষ্ট পাক। কথাটা কানে আসতেই লজ্জায় লাল নীল হয়ে গেল সন্ধ্যা। ছিটকে সরে আসলো আষাঢ়ের বুক থেকে। আশার শব্দ করে হেসে বলল, সরে গেলে কেন? তো কি করব, জড়িয়ে ধরেই থাকব? থাকলে মন্দ হতো না। নিরামিষ হন, এত আমিষ লোক আমার সহ্য হয় না। একটু কষ্ট করে মানিয়ে নাও আমিষ আমিটাকে। নিরামিষ হলে কখনোই বাচ্চার মুখ দেখতে পারবো না। তখন লোকে বলবে আশার আহমেদ একজন ডক্টর হয়েও বিশেষ কাজে ফুটবল কোচিং সেন্টার থেকে আজ একসাথে বের হয়েছে রাত আর কণা। দুজনেই দাঁড়িয়ে আছে রিকশার জন্য রাস্তায়। রিকশাটার ও আজ দেখা নেই। মিনিট 10 পর এক রিকশা আসলো। কণা দেখামাত্রই আগে ডেকে উঠল। রিকশাওয়ালা আসতেই কণা রিকশায় উঠে বসল। আশেপাশে রিকশা না দেখে রাতের দিকে তাকিয়ে বলল, আপনি চাইলে উঠতে পারেন রিকশায়। আমরা তো একই বাসায় যাচ্ছি। রাত গম্ভীর মুখে বলল, নো থ্যাঙ্কস। ভেবে বলুন। আশেপাশে কিন্তু কোনো রিকশা নেই। দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ। এর চেয়ে ভালো উঠে আসুন। ডোন্ট ওয়ারি, আমি ভাড়া দিয়ে দিব। মেয়ে বলে ফায়দা উঠাবো না। ব্যাপার কি বলো তো? কিসের ব্যাপার? সেধে সেধে উপকার করছো যে? আরে আপনি তো আমার বান্ধবীর দেবর। তো আপনার সাথে বাজে বিহেভিয়ার করলে পরে যদি আমার বান্ধবী শ্বশুর বাড়ি যাওয়ার পর অত্যাচার করেন তখন? এজন্য ভাবছি এখন থেকে আপনাকে বেয়াইয়ের মতো ট্রিট করব। একটা রিকশা আসতেই রাত রিকশাকে ডাক দিয়ে বলল, রিকশা চলে এসেছে। আর দরকার নেই তোমার উপকারের। কণা মুখ ভেঙাল। রাত অন্য রিকশায় উঠে বসল। কণা বিরক্তিকর মুখ নিয়ে বলল, এই মামা চলো। মানুষজনের যেচে উপকার করতে নেই হু। আমেনা বেগম বিকেলের দিকে সন্ধ্যা আর কণাকে নিয়ে স্বর্ণকারের দোকানে আসে। সন্ধ্যার হাতের মাপে আংটি বানাতে দিল। কারণ এ সপ্তাহে তাদের এনগেজমেন্ট। আংটির মাপ দিয়ে দোকান থেকে বের হতেই রাস্তার পাশে ফুচকার স্টল দেখে কণা বলে উঠল, আন্টি শুনুন না। বলছি কি। বলো মেয়ে।
ফুচকা খাই চলুন। স্টল দেখেই আমার জিভে জল চলে আসছে। তুমি আর সন্ধ্যা গিয়ে খেয়ে আসো। সে কি আপনি যাবেন না? না, তোমরা যাও। তাহলে আন্টি চলুন বাসায় ফিরে যাই। কেন? তুমি না বললা ফুচকা খাবা? আপনারও খেতে হবে আমাদের সাথে। বাহিরের খাবার খেতে পারি না মা, পেট খারাপ হয় আমার। একদিন খেলে কিচ্ছু হবে না। যদি রাজি থাকেন তবেই আমরা খেতে যাব। তা না হলে দরকার নেই। আচ্ছা চলো একটা খাবো। ওকে চলুন। সন্ধ্যা, আমেনা বেগম আর কণা মিলে স্টলে গিয়ে 3 প্লেট ফুচকা অর্ডার দিল। আমেনা বেগম 3টা খেয়ে আর খেতে পারল না। বিল মিটিয়ে তারা বাসায় চলে আসলো। সন্ধ্যা নিজের রুমে আসতেই দেখল তার ফোনটা বেজে উঠেছে। ফোনটার দিকে তাকাতেই দেখল আশার ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে আশার বলে উঠল, বাসায় এসেছ? হু, কেবলই আসলাম। ওহ আচ্ছা, রাতে বের হতে পারবে? কেন? এনগেজমেন্টের জন্য শপিং করতে। এটার জন্য কিসের শপিং করা লাগবে আর? পোশাক কিনব না। ওহ আজই? হু, কেন কোনো সমস্যা? ক্লান্ত ভীষণ। আপনি আপনার পছন্দ মতো কিছু কিনে আনুন। যদি তোমার পছন্দ না হয় তখন? আমি ওমন মেয়েই নই যে জামা কাপড় পছন্দ অপছন্দ নিয়ে পরে থাকব। পরা গেলেই হলো। আচ্ছা তবুও আমি বরং মলে গিয়ে ছবি পাঠাবো। তুমি দেখে নিবে একবার। কেমন? আচ্ছা, রাখছি এখন। সন্ধ্যা শরীর থেকে ওড়নাটা খুলে ফ্যানের ফুল স্পিড বাড়িয়ে দিয়ে বিছানায় বসতেই কণা দৌড়ে এসে জানালো নিখিল আবার ডিভোর্স পেপার পাঠিয়েছে উকিল দিয়ে। সন্ধ্যা ওড়নাটা জড়িয়ে বের হলো রুম থেকে। বসার ঘরে আসতেই দেখল শ্রেয়া পেপারটা ধরে বরফের মতো বসে আছে। নজরুল ইসলাম শ্রেয়ার দিকে তাকিয়ে আছে। সই করছে না দেখে উকিল বলল, আপনি কি সই করবেন না? কি দরকার তার সাথে থাকার যে আপনাকে তার সাথে রাখতে চাইছে না? সন্ধ্যা তপ্ত শ্বাস ফেলে শ্রেয়ার উদ্দেশ্যে বলল, মিনিমাম যদি তোর আত্মসম্মান থেকে থাকে তাহলে পেপারে সই করে ওই লোকটার মুখের উপর ছুঁড়ে দে। আর যদি বেহায়া নির্লজ্জ হয়ে থাকিস তাহলে তার পা ধরে বসে থাক। আর লাথি উষ্টা খেতে থাক। এই একই কাহিনী আর ভালো লাগছে না। শ্রেয়া সন্ধ্যার দিকে তাকালো। তার ভীষণ লজ্জা লাগছে। আসলেই বেহায়া হয়ে যাচ্ছে সে। সন্ধ্যা চলে গেল। শ্রেয়া কাপা কাপা হাতে সই করে দিল ডিভোর্স পেপারে। উকিল চলে গেল পেপারটা নিয়ে। যে যার রুমে চলে গেল। শ্রেয়া গাল বেয়ে আসা জলটা মুছে বলল, অতপর মুক্তি দিয়ে দিলাম তোমাকে। আর বুঝলাম জোর করে ভালোবাসা পাওয়া যায় না। রাত প্রায় 10টা বাজে। আকস্মিক এই রাতে বাহিরে প্রবল ঝড়ো মেঘ বইছে। আকাশ পাতল এক করে দিয়ে বাতাসের সাথে পাল্লা দিয়ে বৃষ্টি নামছে। কারেন্ট চলে গেছে। সন্ধ্যা রুমের সব জানালা বন্ধ করে বিছানায় কাঁথা শরীরে নিয়ে বসে আছে। পাশেই কণা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। কণা শোয়ার জন্য উদ্যত হতে নিলে আকস্মিক ফোনটা বেজে উঠে। সন্ধ্যা ফোনের দিকে তাকিয়ে দেখে আশার ফোন করেছে। সন্ধ্যা ফোন রিসিভ করল। আশার ওপাশ থেকে বলে উঠল, নেট অন করো। সন্ধ্যা ভ্রু কুঁচকাল। কারেন্ট নেই তো? ওর ডাটা নেই? না। আচ্ছা 1 মিনিট ওয়েট করো। আশার ফোনটা কেটে মলের বাহিরে এসে ফেকজিলোডের দোকান থেকে সন্ধ্যার ফোনে ডাটা পাঠালো। সন্ধ্যা মেসেজের শব্দ পেতেই ফোনের দিকে তাকিয়ে দেখল ডাটার মেসেজ এসেছে। 50 জিবি পাঠিয়েছে। সন্ধ্যা তড়িঘড়ি করে ফোনের ডাটা অন করল। সাথে সাথে আশারের ভিডিও কল আসলো। সন্ধ্যা দেখতে পেল লোকটা মলের ভেতর। আপনি মলে এখন?
আশার ভিজে যাওয়া চুলগুলো ঝাড়তে ঝাড়তে বলল, হ্যাঁ বললাম না আসব। ঝড় হচ্ছে না বাহিরে? তাতে কি? তাতে কি মানে? এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি গাড়ি ড্রাইভ করে মলে এসেছেন? হ্যাঁ। আচ্ছা বাদ দাও ওসব কথা। দেখো কোনটা পছন্দ হয়। সন্ধ্যা শাড়িগুলোর দিকে তাকালো। প্রায় অনেকগুলো শাড়ি। ব্লু, হোয়াইট, রেড, পার্পল, মিষ্টি, মেরুন, ব্ল্যাক। চোখ সরিয়ে বলল, আপনি পছন্দ করে নিয়ে আসুন একটা। পছন্দ হয় এগুলো? হ্যাঁ হয়েছে। আশার দোকানদারের দিকে তাকিয়ে বলল, সবগুলো প্যাক করে দিন। সন্ধ্যা বড় বড় করে তাকালো। সব মানে? সব মানে সব। কার জন্য এত শাড়ি? আমার প্রিয় নারীর জন্য। পাগল নাকি আপনি? এনগেজমেন্ট তাই বলে এত শাড়ি? তুমি এত হাইপার হচ্ছ কেন? মেয়েরা তো শাড়ি, শপিং এসব পছন্দ করে। আমি শুনেছি এসব। স্বামীরা অতিষ্ঠ হয়ে যায় বউদের উপর। সেখানে আমি সেধে কিনছি আর তুমি খুশি না হয়ে উল্টে রাগ দেখাচ্ছ? অযথা কেন এত খরচ করবেন? ভবিষ্যৎ নেই? সঞ্চয়ী হন। ভবিষ্যৎ, তার জন্য ভাবা আছে। তোমার হবু বর যা ইনকাম করে আলহামদুলিল্লাহ তোমার শখ পূরণ করেও 1/3 বেঁচে রবে। বাহ বড়লোকস দেখি আপনি। হ্যাঁ বিল গেটস হব কদিন পর। শাড়ি কমিয়ে নিন। দুটো নিন। প্যাক করা শেষ। এখন আর বলে লাভ নেই। আপনার জন্য কি কিনবেন? হোয়াইট পাঞ্জাবি নিয়েছি একটা। ফিরবেন কখনো বাসায়? বাহিরে তো এখনো বৃষ্টি। এই তো এখনই ফিরব। সাবধানে ফিরবেন রাখছি। সন্ধ্যা ফোন কেটে দিল। আশার শপিং ব্যাগগুলো নিয়ে মলের গেটের সামনে দাঁড়ালো। এখনো বৃষ্টি পড়ছে। আশার আর সময় নষ্ট করল না। পার্কিংয়ে গিয়ে গাড়িতে উঠে চলে আসলো। সকালবেলা রাত এসেছে সন্ধ্যাদের ফ্ল্যাটে। দরজা ঠকঠক করার শব্দে কণা এগিয়ে এসেছিল দরজা খুলতে। দরজাটা খুলতেই রাতকে দেখতে পেয়ে কিঞ্চিত অবাক হল। রাত হাতে থাকা শপিং ব্যাগগুলো কণার হাতে ধরিয়ে দিল। কণা ব্যাগগুলোর দিকে তাকালো। এগুলোতে কি আছে? শাড়ি। সরি আমি শাড়ি পরি না। নিয়ে যেতে পারেন এগুলো। রাতে বুকে দুহাত গুজে বলল। ও হ্যালো মিস কণা এগুলো আপনার কে বলল? এই যে আপনি আমাকে দিলেন। এগুলো আপনার না। এগুলো সন্ধ্যার ভাইয়া পাঠিয়েছে। কণা বোকা চাহনি নিয়ে হেসে বলল। আরে আমি তো মজা করছিলাম। এগুলো সন্ধ্যার আমি জানি তো। আসছি। রাত চলে গেল। কণা দরজাটা আটকে রুমে আসলো। সন্ধ্যা বিছানায় বসে ফোন স্ক্রোল করছিল। কণার হাতে প্যাকেট দেখে বলল। কে দিয়ে গেল? তোর দেবর। ধর নে। সন্ধ্যা শাড়িগুলো এক এক করে খুলে দেখল। তারপর আশারকে মেসে পাঠালো। পরব কোনটা এনগেজমেন্টের দিন? আশার ফিরতি মেসেজ পাঠালো। মেরুন রঙেরটা পরিও। এনগেজমেন্টের দিন। আশারের বলা অনুযায়ী সন্ধ্যা আজ মেরুন রঙের শাড়ি পরেছে। সাজার শেষে আশারকে ছবি পাঠাতে ভুলল না। ছবির নিচে লিখে দিল। ভালো লাগছে? আশার পাঞ্জাবির বোতাম লাগাচ্ছিল। সন্ধ্যার ছবি দেখে বিড়বিড় করে মাশা আল্লাহ উচ্চারণ করল। টাইপ করল। সুন্দর লাগছে। শুধুই সুন্দর? না মারাত্মক সুন্দর লাগছে। ধন্যবাদ জনাব। আপনি রেডি? ইয়েস। আসবেন কখনো? এমনভাবে বলছো মনে হচ্ছে আমার বাসা তোমার বাসা থেকে 5 কিলোমিটার দূরে। না 5 সেকেন্ডের দূরত্ব জাস্ট।
আসতেছি, অপেক্ষা করো। সেটাই তো করতেছি। সন্ধ্যার দিকে আসার রাত, আমেনা বেগম আর আরাফাত আসে সন্ধ্যাদের ফ্ল্যাটে। নজরুল ইসলাম তাদের সোফায় বসতে দিয়ে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ল। আশার এদিক ওদিক তাকিয়ে বারবার দেখছে সন্ধ্যা কখন আসবে। ফোনে ছবি দেখে মন ভরেনি। কণা আশারকে বারবার এদিক ওদিক তাকাতে দেখে বলল, সন্ধ্যাকে খুঁজছেন? আশার ফিসফিস করে বলল, নিয়ে আসছো না কেন বান্ধবী কেহু? আনবো আনবো, অপেক্ষা করুন। সেটাই তো করতে পারতেছি না। তাড়াতাড়ি আনো। রাত ভাইয়ের অবস্থা বুঝতে পেরে নজরুল ইসলামের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, খাওয়া দাওয়া পরে হবে। আগে সন্ধ্যা না ভাবিকে নিয়ে আসুন। এনগেজমেন্টটা হোক আগে। নজরুল ইসলাম কণাকে বলল সন্ধ্যাকে নিয়ে আসতে। কণা রুমে গিয়ে সন্ধ্যাকে জানালো আশার চলে এসেছে। কণা সন্ধ্যাকে বলতেই সন্ধ্যা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু গুছিয়ে নিল। ধীরে ধীরে বেরিয়ে এলো কণার সাথে। আশার থমকানো চোখে চেয়ে রইল। আশারের চোখে যেন আশেপাশের অন্য কিছুই আর ধরা পড়ছে না। সন্ধ্যা যেন সমস্ত ভালোবাসার প্রতিমূর্তি হয়ে তার সামনে দাঁড়িয়ে। আশার গভীর মুগ্ধতায় তাকিয়ে বিড়বিড় করে বলল, মেরুন শাড়িতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে সন্ধ্যাবতী। আমি ব্যতীত আর কারো নজরে না আসুক তোমার সৌন্দর্য। কণা সন্ধানকে আষাঢ়ের পাশে বসিয়ে দিল। রাত একবার তাকাল, পরক্ষণেই দৃষ্টি সরিয়ে নিল। আমেনা বেগম আংটি এগিয়ে দিলেন। আষাঢ় সেটা নিয়ে সন্ধ্যার হাতে পরিয়ে দিলেন। শ্রেয়া আষাঢ়ের জন্য বানানো আংটিটা এগিয়ে দেয়। সন্ধ্যা পরিয়ে দেয় আষাঢ়ের হাতে। বর বিড়বিড় করে বলে, অর্ধেক আপনাকে নিজের দখলে নিয়ে নিলাম ডক্টর আষাঢ় আহমেদ। আষাঢ় মুচকি হেসে বলল, তোমার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার অপেক্ষায় আছি হাফ মিসেস আহমেদ। এমন খুশির পরিবেশে তারা এনগেজমেন্টের আচার অনুষ্ঠান সম্পন্ন করল। সবাই হাসি মুখে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছিল। আর আষাঢ় ও সন্ধ্যা চোখের ভাষায় যেন হাজার কথা বিনিময় করছিল। কণা আষাঢ় আর সন্ধ্যার ছবি তুলছিল। রাতকে পাশ কাটিয়ে চলে যেতে দেখে বলল, আরে আপনিও গিয়ে দাঁড়ান, আপনার ভাবির পাশে ছবি তুলে দেই। রাত নো থ্যাঙ্কস বলে চলে যেতে নিলে আরাফাত রাতকে টেনে আষাঢ়ের পাশে দাঁড় করিয়ে দেয়। কণা ছবি তুলে। রাত একটা ছবি তুলেই কাঁধে হাত রেখে আষাঢ়কে বলল, আজ তোমার প্রিয় একটা দিন ভাইয়া, ভালোবাসার মানুষকে পেয়েছ। তুমিই সত্যিকারের সুখী পুরুষ। কথাটা বলে রাত চলে যেতে নিলে আষাঢ় বলে উঠে, কোথায় যাচ্ছিস? এই তো একটু ছাদে। একটু পরই চলে আসব। কণা ভ্রু কুঁচকালো কথাটা শুনে। আষাঢ় সন্ধ্যাকে খাবার টেবিলে বসিয়ে দিল খাবার খাওয়ার জন্য। আমেনা বেগম রাতকে দেখতে না পেয়ে আষাঢ়কে জিজ্ঞেস করল, রাত কোথায়? ছাদে গেছে বলল। ওহ, ফোন করে আসতে বল। আষাঢ় ফোন বের করে কল লাগালো। ফোন বাজছে কিন্তু রিসিভ করছে না। আমেনা বেগম নিজেই ডেকে আনার জন্য চেয়ার ছেড়ে উঠলে কণা বলে, আরে আন্টি আপনি বসুন, আমি ডেকে আনতেছি। চারিদিকে মৃদুমন্দ বাতাস বইছে। ঠান্ডা পরিবেশ, ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে রাত। এই শীতল পরিবেশ, অথচ রাত ঘেমে একাকার। বুকের ভেতরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। একটু আগেই আষাঢ় আর সন্ধ্যার এনগেজমেন্ট হয়ে গেল। রাত মনকে শক্ত করে রেখেছিল, কিন্তু বেশিক্ষণ পারল না। কেই বা পারে প্রিয় নারীকে তার ভাইয়ের পাশে দেখতে? রাত সেই অসাধ্য সাধনের চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। কখনো পারছে, আবার কখনো ভেতরে ভেঙে পড়ছে। কাউকে বুঝতে দিচ্ছে না। তার ভাইয়েরও বুঝি এমনই কষ্ট হচ্ছিল যখন সন্ধ্যা না করেছিল, তাই না? ইস, ভালোবাসায় ও যে এত কষ্ট। রাত আকাশের দিকে তাকিয়ে বারবার বলছে, আমাকে ধৈর্য দাও খোদা।
শুধু তুমি যেন রেখো এই অনুভূতির কথা। পৃথিবীর আর কাউকে কখনোই জানতে দিও না এটা যে আমি আমার ভাইয়ের হবু স্ত্রীকে ভালোবেসে ফেলেছিলাম অজান্তেই। তাহলে পৃথিবীর মানুষ ভাববে আমি দোষী, পাপী। আমি মোটেও এটার ভাগীদার হতে চাই না। সন্ধ্যা ভালো থাকুক ভাইয়ের সাথে আমি মন থেকে চাই। আর সন্ধ্যা, ভাগ্যিস আপনি আমার হন নাই। আপনি আমার হলে তো কেয়ামত হয়ে যাইত। শহরে শহরে কারফিউ জারি হইত, হরতাল ডাকত। তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় এবার হইয়াই যাইত। ভাগ্যিস আপনি আমার হন নাই। খালি আপনি আমার হইলে দেশে দুর্ভিক্ষ লাগত সেই কবে। দেশদ্রোহী হইতাম আপনি আর আমি। আকাশে চাঁদ উঠত না, বসন্তে ফুল ফুটত না, ফাগুনে কোকিল ডাকত না, হেমন্তে নবান্ন হইত না। কত ক্ষতি হইয়া যাইত বলেন তো। ভাগ্যিস আপনি আমার হন নাই। খালি আপনি আমার হইলে চন্দ্রগ্রহণ লাগত রোজ, অমাবস্যা কেটে জ্যোৎস্না আসত না। রবীন্দ্রনাথ কবিতা লিখত না, শাহজাহানের তাজমহল ধসে পড়ত, যুদ্ধ চলত 12 মাস দেশটা আর স্বাধীন হতো না। কত ক্ষতি হয়ে যাইত শুধু আপনি আমার হইলে। এত ক্ষতি কি করা যায় নাকি? তাই তো আপনি আমার হইলেন না। ভালোই করছেন, ভাগ্যিস আপনি আমার হন নাই। এই যে মিস্টার আসুন আপনার মা ডাকছে আপনাকে। আকস্মিক নীরব জায়গায় মেয়েলি কণ্ঠ শুনতে পেরে চমকে উঠল রাত। কিছু শুনে ফেলেনি তো আবার এটা বারবার উকিঝুঁকি করছে। লম্বা করে দুটো শ্বাস নিয়ে পেছনে ফিরে দেখল কণা ছাদের দরজার সাথে হেলান দিয়ে দুহাত বুকে গুজে আছে। মুখে লেগে আছে হাসি। আকস্মিক কণার হাসি দেখে ভ্রু কুঁচকাল রাত। এগিয়ে এসে বলল, তুমি ছাদে এসেছ কখন? এই তো কেবল। আমি যে বলেছি কিছু শুনেছ? হ্যাঁ শুনেছি। রাত ঘাবড়ে গেল। কি শুনেছ? আপনি বললেন আমি কখন এসেছি। তারই তো সঠিক জবাব দিলাম। তারপর ও বলছেন আমি যে বলেছি কিছু শুনেছ। আর কিছু শুনোনি? না। রাত হাফ ছেড়ে বাঁচল। তারপর সাইড কেটে নিচে নেমে চলে আসল। কণা রাতের যাওয়ার দিকে তাকিয়ে পেছনে চলে আসল। রাত সন্ধ্যাদের ফ্ল্যাটে আসতেই দেখল আশার আর সন্ধ্যা সোফায় বসে কথাবার্তা বলছে। আমেনা বেগম রাতকে দেখেই বলল, কই ছিলি? খেতে বসো। আমরা খেয়ে নিয়েছি। শ্রেয়া খাবার বাড়ল। কণাকে পেছনে দেখে কণার আর রাতের উদ্দেশ্যে বলল। রাতকানা কথাটা বলেই রাত আর কণার দিকে তাকাল। সরি রাত আর কণা, তোমরা দুজনই খাওনি। এসো বসো খেয়ে নাও। রাত বসে পড়ল খেতে। কণা রাতের সামনাসামনি এসে বসে খেতে আরম্ভ করল। রাত ভীষণ মনোযোগ সহকারে খাবার খাচ্ছে। কণা খাওয়ার মাঝে একটু একটু করে রাতকে দেখছে। রাত খাওয়া শেষ করে দাঁড়াতেই আমেনা বেগম সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আশার সন্ধ্যার দিকে তাকিয়ে বলল, আসছি। সন্ধ্যা হুম বলল। আশার আর রাত চলে গেল। সন্ধ্যা রুমে এসে শাড়ি চেঞ্জ করে আসে। কণা বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করছিল। পাশেই ড্রেসিং টেবিলের সামনে বসল সন্ধ্যা চুল বাঁধার জন্য। আকস্মিক একটা ভিডিও সামনে আসলো। এক মহিলা হাতে তসবিহ সহ নিয়ে পাঠ করছে। প্রায়ই আসে এই মহিলার ভিডিও। কখনো কুরআন শরীফ পড়া নিয়ে ভিডিও করে তো কখনো নামাজ নিয়ে। আশ্চর্য, নামাজ কালাম এসব ভিডিও কি আদৌ ঠিক? কণার রাগ হল। সন্ধ্যাকে শুনিয়ে বলল, জানিস সন্ধ্যা আজকাল না মনে হচ্ছে জাহান্নাম থেকে বেশ কিছু ইবলিশ ছাড়া পেয়েছে। আর তারা সোজা পৃথিবীতে অবতরণ হয়েছে এক প্রাপ্ত বয়স্ক মহিলার রূপে। সন্ধ্যা কিছু বুঝল না। পেছনে ফিরে বলল, মানে? মানে আর কি, দেখ ফেসবুকে ঢুকে শান্তি নেই, এই মহিলারও ভিডিওগুলো শুধু সামনে আসতেছে।
কোন লেভেলের মানুষ ভাই, এরা তসবিহ সহ পাঠ করে ভিডিও করতেছে, আর সাথে আছে ভাইয়ের মেয়ে। ফুপুরে বলছিস নামাজ পড়তে যাচ্ছিস, তাকেও যেতে ভালো কথা, কিন্তু মুখের উপর থেকে খিমারটা তুলে দাঁত কেলিয়ে কেন বলতে হবে জুম্মা মোবারক? সন্ধ্যা টিটকারি মেরে বলল, ধর তোর শাশুড়ি আর ননদ এমন টাইপের হলো তাহলে কি করবি? কখনোই না। আমার ননদ নেই, তুইই তো বললি। তারা তো দুই ভাই। আর তোর শাশুড়ি তো এমন টাইপের না। সো আমার এমন শাশুড়ি হবার প্রশ্নই আসে না। সন্ধ্যা ভ্রু কুঁচকে বলল, তুই কি সিরিয়াস রাতকে নিয়ে? অবশ্যই। হোয়াই? আমি তো ফান করে বলেছি সব। বাট আমি সিরিয়াস। কিউ? তুই না ওরে দেখতে পারতি না? প্রথম প্রথম এমনটাই হয় বুঝলি। তুই তো আশারকে প্রথমে মানতে চাসনি, পরে তো চোখে চোখে হারাচ্ছিস। ধরে নে এমন কিছুই। রাত জানে না। জানাবো নি কোনো এক সময়ে। তবে শোন, তোর দেবরের লাইফে কাউকে ঢুকতে দিস না। আমার জন্য জায়গা ধরে রাখিস। আচ্ছা। কথাটা বলে চুল বাঁধা শেষ হলে সন্ধ্যা বিছানায় এসে শুয়ে পড়ে। সকালে কণা বাসা থেকে বের হতেই দেখা মিলে রাতের। রাত কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। কণা সেধেই বলল, এই মিস্টার নাইট শুনুন। রাত পেছনে ফিরে বলল, হু বলুন। কোচিংই তো যাবেন তাই না? হু। চলুন আজ একসাথে যাওয়া যাক। দেখুন আবহাওয়াটা কি শীতল। আবহাওয়ার সাথে একসাথে যাওয়ার বিষয়টা ঠিক বুঝলাম না। হাঁটা ধরুন বলছি। হু। বাহ, একবার বলাতেই হাঁটা ধরলেন। আজ আর না না করলেন না দেখছি। কারণটা কি? জানি না। আপনি কোন দেশে হায়ার এডুকেশন করতে যাবেন? কানাডা। আর আপনি? সেম। নাইস। ভাবুন, আপনার আর আমার ফ্লাইট একই দিনে হলো। আমরা এই জায়গায় চান্স পেলাম। কেমন হবে? কেমন হবে? আরে হ্যাঁ, ভালোই হবে। আসলেই অচেনা জায়গায় আপন বলতে অন্তত কেউ একজন থাকবে। আপন মানে? না মানে চেনা। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? রাত ভ্রু কুঁচকাল। হোয়াই? এসব জেনে কি করবেন? না এমনি। আসলে আমি সিঙ্গেল। তো? তো মানে কি? এমনি আশকো করছি। সিঙ্গেল নাকি ডাবল? ডাবল। কণা হেসে দিল। হাসছেন কেন? না এমনি, চলুন এসে গেছি আমরা। রাত কণা একসাথে ভেতরে ঢুকল। ক্লাসে আসতেই দেখল কোচিংয়ে হওয়া এক বান্ধবী তার জন্য জায়গা ধরে রেখেছে। কণা গিয়ে তার পাশে বসল। মনোযোগ দিয়ে ক্লাস করল। ক্লাস শেষে বের হলে কণার ফ্রেন্ড নিশা কণাকে ডেকে বলল কিছুক্ষণ বসে যেতে। তারা আড্ডা দিবে। রাত একটু লাইব্রেরিতে গেছে। কণা বসে গেল। ক্লাসেরই একটা ছেলে, নাম তার রাহুল। সে কণার পাশে এসে বসল। আগ বাড়িয়ে বলল, হেই কণা, কেমন আছো? কণা পাশ ফিরে তাকাল। রাহুলকে পাশে বসা দেখে ভরকে গেল। আসলে রাত আর নিশা ব্যতীত আর কারো সাথেই কথা হয়নি কণার। কণা সৌজন্যের খাতিরে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমার বাসা কোথায়? কেন? না এমনি। রাজশাহী। আমি গ্রামের বাড়ির কথা বলিনি। বলেছি এখানকার ঠিকানার কথা। আমাদের তো এখানে বাসা নেই। ভাড়া থাকো? তাহলে? ফ্রেন্ডের বাসায় থাকি। সেটা কোথায়? এই তো। বাসায় যাবে না? রাত কথাটা বলতেই কণা সহসা দাঁড়িয়ে গেল। ব্যাগটা কাঁধে নিয়ে বলল, হ্যাঁ যাব, চলুন। রাহুল দাঁড়িয়ে রাতকে বলল, তুমি চিনো ওর বাসা? হুম, কেন? না এমনি। মেসেজ চেক করিও পরে।
রাত আর জবাব না দিয়ে হাঁটা ধরল। কণা পেছনে পেছনে আসল। রাস্তার মোড়ে এসে দাঁড়াতেই রাত জিজ্ঞেস করল, রাহুল কি বলেছে? বাসার ঠিকানা জিজ্ঞেস করতেছিল। কেন? বলল এমনি। আচ্ছা। সন্ধ্যার দিকে খবর আসলো নিখিল বিয়ে করে নিয়েছে তারই এক কলিগকে। নাম তার ঝুমা। দেখতে ভালোই সুন্দর। শ্রেয়া ফোনে তাদের দুজনের বিয়ের ছবি দেখছে, যা একটু আগে নিখিলের ফ্রেন্ড পাঠিয়েছে। সন্ধ্যা উকি দিয়ে দেখল ছবিটা এক নজর। সন্ধ্যার মা পাশেই সোফায় বসে আছে। নিখিলের বিয়ের কথা শোনার পর থেকেই থম মেরে বসে আছে। 1 মাসও তো হলো না তাদের ডিভোর্সের। এর মধ্যে নিখিল বিয়েও করে নিল। সন্ধ্যার মা শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, এই ছেলেকে বিয়ে করার জন্য ইনা তুই সুইসাইড করতে চেয়েছিলি? তোর বাবাকে তার ইচ্ছের বিরুদ্ধে রাজি করিয়েছিলি? এখন কি পেলি? আমার ছোট মেয়ের সুখ শান্তি কেড়ে নিয়ে? দিন শেষে তুই তো নিজেই অসুখী হয়ে গেলি শ্রেয়া। সন্ধ্যা কপাল কুঁচকে মায়ের দিকে তাকাল। সুইসাইডের চেষ্টা মানে? হ্যাঁ, শ্রেয়া সুইসাইডের চেষ্টা করেছিল নিখিলকে পাবার জন্য। তখন তুই তোর খালার বাসায় ছিলি। আমরা বুঝিয়েছিলাম তুই নিখিলকে ভালোবাসিস। আমরা সবাই তোদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছি। কিন্তু এই মেয়ে শুনেই নিখিল তোকে ভালোবাসত। সেটা ও সহ্যই করতে পারেনি। কারণ ও নিজেও নিখিলকে পছন্দ করতে। এই বলে ব্ল্যাকমেইল করিয়েছে যে নিখিলের সাথে বিয়ে না দিলে ও নিজেকে নিজে শেষ করে ফেলবে। নিখিল তো রাজিই ছিল না। তোর বাবা হাতে পায়ে ধরে রাজি করিয়েছিল। শেষে না পেরে নিখিল রাজি হয়েছে। সন্ধ্যার হাসি পাচ্ছে ভীষণ। কেন পাচ্ছে জানা নেই। হাত তালি দিয়ে বলল, আমাদের পরিবারটা সিনেমার থেকে কম নয় দেখছি মা। এই যে নিখিল ভাইয়ের সাথে আমার বিয়ে হয়নি তার জন্য আফসোস হয় না। কিন্তু ভাবছি, একটা বার কি আমার দিকটা ভেবেছিলে তখন? এই কাজটা আমিও তো করতে পারতাম। এই ধরে ওদের বিয়েটা মানতে পারছিলাম না বলে সুইসাইড করে বসলাম। পারতাম না বলো তখন? তোমাদের ভাবনা চিন্তায় হয়তো আমি কোনোদিন ছিলামই না। শুনেছি বাবা মায়ের প্রথম সন্তান হচ্ছে চমৎকার একটি জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। খেলনা যখন হাসে বাবা, মাও হাসে। খেলনা যখন কাঁদে বাবা, মায়ের মুখ অন্ধকার হয়ে যায়। তাই বলে আমার কথাটা তোমরা ভাবোনি একবার? এই যে তোমরা ভাবোনি আমার কথা সেজন্য আমি কষ্টে নেই। আমার সাথে করা অন্যায়ের শাস্তি বলবো নাকি অন্য কিছু বলবো জানি না। তা কিন্তু পেয়ে গেছে তোমাদের আদরের বড় মেয়ে। বিশ্বাস করো আমার মোটেও খারাপ লাগছে না ওর জন্য। আর ভবিষ্যতে লাগবেও না খারাপ। আর তো আছি কয়টা দিন। তোমার মেয়েকে বলে দিও আর যেন আমার কোনো কিছুতে নজর না দেয়। আগের বার ছেড়ে দিয়েছি, এবার নজর লাগতো আসলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কথাটা বলেই সন্ধ্যা রুমে চলে গেল। শ্রেয়া অপমানে জর্জরিত। ফোনটা নিয়েই রুমে ছুটে গেল। আর কতদিন শুনতে হবে এসব কথা? ভুল করেছে মানছে, শাস্তিও তো পাচ্ছে। তার উপর কেন সন্ধ্যা কাটে গায়ে নুনের ছিটা দিচ্ছে? কণা রুমে এসে দেখলে সন্ধ্যা পায়চারি করছে রুম জুড়ে। কণা বিছানায় বসে বলল, এভাবে বলাটা তোর উচিত হয়নি সন্ধ্যা। বেচারা তো পেয়েছে তার কর্মের শাস্তি, তার উপর মুখে বলে আরও কষ্ট দিয়েছিস তাকে। আই ডোন্ট কেয়ার কণা। অন্যায় করলে তার পাল্টা জবাব শোনার ও মানসিকতা তৈরি করে রাখতে হয়। আমি ওমন বোন না যে সব ভুলে তাকে জড়িয়ে ধরে বলবো যা হয়েছে আমি ভুলে গেছি, তুমিও ভুলে যাও। সারা জীবন মনে রাখবো আর ওকেও মনে রাখাবো। ও বোন হয়ে আরেক বোনের শান্তি নষ্ট করেছিল। পৃথিবীর লোকজন খারাপ বলবে? বলুক, সমস্যা নেই।
পৃথিবীর লোকজন আমাকে খাওয়ায় পোড়ায় না। আমারটা আমি নিজে বহন করি। তাই কে কি ভাবলো আমাকে নিয়ে তা ভাবার সময়ই নেই। আচ্ছা, সামনে বিয়ে, সেটা নিয়ে ফোকাস কর। আমি কিন্তু আঙ্কেলকে বলেছি মেহেন্দির অনুষ্ঠান করতে। আঙ্কেল রাজি হয়েছে। মেহেন্দিতে কিন্তু আমি সেই সাজ দিব। একদম তোর দেবর আমাকে দেখে ক্রাশ খাবে, পটেই যাবে, দেখে নিস। তাই হোক, পটে যাক সে। চল, ঘুম দিবি? তুই ঘুমা, আমি একটা ফোন করে আসি। কাকে? ও বুঝেছি, যাও যাও, বাবুকে ফোন করে আসো। সন্ধ্যা ফোন নিয়ে বেলকনিতে আসলো। আষাঢ়ের নম্বরের কল লাগাতেই ফোনটা রিসিভ হলো। হ্যালো। কোথায় আপনি? হসপিটালে। কেন, কিছু দরকার? বাসায় আসবেন কখন? ফিরতে রাত হবে। খেয়েছ? না। কেন? রাত তো অনেকটাই বাজে। খাওয়ার মতো পরিস্থিতি নেই। কেন? নিখিল বিয়ে করেছে জানেন? আশার চমকালো শুনে। না তো। তার বিয়ের ছবি পাঠালো তার এক ফ্রেন্ড। এক কলিগকে বিয়ে করেছে সে। নারী ঝুমু নাকি যেন। ওহ, বাসার পরিস্থিতি কেমন এখন? শান্তই। খেয়ে নাও গিয়ে। নামবে না গলা দিয়ে? ভিডিও কল দেই? দিচ্ছি, ওয়েট। আশার ফোনটা কেটে দিয়ে ভিডিও কল দিল। মুহূর্তে স্ক্রিনে ভাসল সন্ধ্যার মুখ। সন্ধ্যা বেকনিতে দাঁড়িয়ে আছে। আজকাল তো ঠান্ডা পড়েছে ভীষণ। তুমি বেকনিতে কেন? রুমে আসো। কণা আছে রুমে। আমরা কোনো 18+ কথাবার্তা বলছি না সন্ধ্যা, যে কণা শুনলে ক্ষতি হয়ে যাবে। রুমে আসো। সন্ধ্যা রুমে আসলো। কণা বলল, কথা বলা শেষ? আয় ঘুমা। না, ফোনে আছে ও। ভিডিও কলে? ওহ আচ্ছা। আসসালামু আলাইকুম হবু দুলাভাই। ওয়ালাইকুমুসসালাম। তোমার বান্ধবী শুনলাম খায়নি কিছু। তুমিও কি খাওনি? আসলে ভাইয়া, কেউই খায়নি। যাও, খাবার নিয়ে আসো 2 জনের জন্য। খেয়ে নাও। আচ্ছা। কণা চলে গেল খাবার আনতে। শুধু শুধু খাবার আনতে বললেন। আমি কিন্তু খাবো না। না খেলে পিটানি দিব মেয়ে। খেয়ে নাও। আমার অপারেশন আছে, রেডি হতে হবে। খেয়ে ঘুমিয়ে পড়বে কেমন? আচ্ছা। খাবে কিন্তু প্রমিস করো। আচ্ছা। আচ্ছা কি? বলো প্রমিস। প্রমিস। গুড গার্ল। আল্লাহ হাফেজ। রাত স্টাডি রুমে বসে আছে। আকস্মিক ফোনে মেসেজের শব্দ পেয়ে মেসেঞ্জারে ঢুকে দেখে রাহুল মেসেজ দিয়েছে, হাই। রাত টাইপ করল। বলো কি বলবে? রাহুল রাতেরই মেসেজের অপেক্ষায় ছিল। ফ্রি আছো? না। ওহ আচ্ছা, কণার বাসাটা কোথায়? রাজশাহী। সেটা তো জানি। এখানে কোথায় থাকে? আমাদের বাসায়। তোমাদের বাসায়? তোমার রিলেটিভ? হ্যাঁ, কেন? সামনাসামনি বলি কথাটা। তুমি হেল্প করতে পারবে আমাকে? রাত ভ্রু কুঁচকে তাকিয়ে রইল ফোনে। কিসের হেল্প করার কথা বলছে এই ছেলে? পুরো ছাদটা মরিচবাতির আলোয় ঝলমল করছে। অনুষ্ঠান হবে না হবে না বলেও মোটামুটি আয়োজন করা হয়েছে। সন্ধ্যাকে হলুদ কালারের শাড়ি পরানো হয়েছে। শরীরে রয়েছে তাজা ফুলের গহনা। এই তাজা ফুল থেকে মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে কণা সাজছে। হলুদ কালারের একটা লেহেঙ্গা পরেছে সে। বান্ধবীর বিয়ে বলে কথা, না সাজলে হয় নাকি? শরীফা এসেছে। সন্ধ্যাকে ছাদে নিয়ে যেতে বলা হয়েছে।
আজ এই নিয়ে দুবার দেখল কণা শরীফাকে। শরীফা সন্ধ্যাকে ধরে নিয়ে গেল। কণা মেকআপ বক্সটা বন্ধ করে ওদের পেছনে পেছনে গেল। ছাদে আসতেই দেখল আশার অলরেডি বসে অপেক্ষা করছে সন্ধ্যা। একই বাড়িতে তারা, সেজন্য একসাথেই গায়ে হলুদ হচ্ছে। সন্ধ্যাকে স্টেজের কাছে নিয়ে যেতেই আশার এগিয়ে আসল। হাত বাড়ির সন্ধ্যাকে উঠিয়ে নিল। সন্ধ্যা বসতেই আশার ফিসফিস করে বলল, এক মালির বাগানের ফুলকন্যা, ভীষণ সুন্দর লাগছে তোমায়। সন্ধ্যা প্রত্যুত্তরে মুচকি হেসে বলল, ধন্যবাদ মালি সাহেব। আরাফাত পাঞ্জাবির কলার ঠিক করতে করতে শরীফাকে ফোন লাগাল। শরীফা স্টেজের সামনে চেয়ারে বসেছিল। আরাফাতের ফোন পেয়ে সাইডে গিয়ে রিসিভ করল। হ্যালো, বলুন। আরাফাত জিজ্ঞেস করল, কোথায় তুমি? ছাদে। আপনি কোথায়? এই তো আসতেছি। কি পরেছ আজ? হলুদ শাড়ি। কি? একে তো সরিষা, তার উপর সরিষার কালারের শাড়ি পরেছ। সরিষা কালার হবে কেন? হলুদ কালার পরেছি। আপনি কি পরেছেন? লুঙ্গি আর সেন্টু গেঞ্জি। শরীফার চোখগুলো বড় বড় হয়ে গেল। অবিশ্বাস্য নিয়ে বলল, কি লুঙ্গি পরছেন আপনি? একটা পিক দিন প্লিজ, আমি দেখব। কখনো আপনায় এমন বেশে দেখিনি, প্লিজ একটা পিক পাঠান। নো। অনুষ্ঠান শুরু হয়ে গেছে? না। আপনি আসেন তাড়াতাড়ি, আই কান্ট ওয়েট। আচ্ছা, আসতেছি। আরাফাত ফোনটা কেটে ভেতরে ঢুকতে নিতেই দেখে রাত হন্তদন্ত হয়ে বের হচ্ছে। আরাফাত দাঁড়িয়ে গিয়ে বলল, কই যাস? আকস্মিক আরাফাতের কণ্ঠ শুনে মাথা উঁচু করে বলল, ওহ আরাফাত ভাই। হু। কই যাস? এই তো বাহিরেই। কেন? এক ফ্রেন্ড এসেছে, তার সাথে দেখা করতে। আরাফাত সন্দিহান হয়ে বলল, ফ্রেন্ডটা ছেলে না মেয়ে রে সেটা? আরে ভাই, ছেলে ফ্রেন্ড। ওই দেখেন আপনার পেছনে। আরাফাত পেছনে ফিরে তাকিয়ে দেখল রাতের বয়সী এক ছেলে। এগিয়ে আসলো ছেলেটা। রাতের সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো রাত? রাত গম্ভীর মুখে বলল, ভালো আছি। কি বলবে বলো? আজ কোনো ওকেশন নাকি বাসায়? হ্যাঁ, ভাইয়ার বিয়ে। কি বলবে তাড়াতাড়ি বলো। কণাকে আনলে না যে? কণাকে কেন আনব? আমি যে বললাম। তুমি বললেই আমার শুনতে হবে? ওর নম্বর নেই? হু আছে। তুমিই তো বলতে পারো আসার জন্য। আচ্ছা, বলছি কি, ওর বাবা মায়ের নম্বরটা দিবে? কেন? আশা করি একটু হলেও বুঝতে পেরেছ কেন চেয়েছি। বাই এনি চান্স বিয়ে বিষয়ক কোনো কিছু? হ্যাঁ। ওহ আচ্ছা, আমার কাছে নেই। কণাকে বলে দিবনি। সে নম্বরটা দিয়ে দিবে। আচ্ছা, এখন দেখা করা যাবে একটু? নাও তো ব্যস্ত হয়তো। রাহুল কিছু বলার জন্য উদ্যত হলে তার ফোনে ফোন কল আসে। তার মা দিয়েছে ফোন। 1 মিনিট, একটু আসছি। রাহুল একটু সাইডে সরে গেল। রাত আর না দাঁড়িয়ে চলে আসলো। আরাফাত ভ্রু কুঁচকে বলল, আশ্চর্য, ছেলেটাকে ভেতরে আসতে বললি না কেন? আমি কেন ভেতরে আসতে বলবো? তোর না ফ্রেন্ড বললি। কোচিং এর ফ্রেন্ড। কোনো খাস ফ্রেন্ড না। ও কি কণাকে বিয়ে করতে চায় নাকি? কথার ধরন দেখে তাই তো মনে হলো। কণাকে না বলে তোকে বলছে কেন? সেটাই তো। আমাকে কেন বলছে এই ছেলে? যাকে বিয়ে করবে সরাসরি তাকে বললেই হয়। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে কণা। স্টেজে বসে আছে সন্ধ্যা আর আশার। ফ্ল্যাটের সবাই এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে। কণার পাশে শরীফা দাঁড়িয়ে আছে।
রাত এখনো আসেনি। কণা কিছুক্ষণ অপেক্ষা করে দরজার দিকে তাকাতেই দেখল রাত আসতেছে। পরনে সাদা পাঞ্জাবি। রাতের সাথে আরাফাতও আছে। শরীফা আরাফাতকে ডাক দিল। আরাফাত রাতকে নিয়েই এগিয়ে আসলো। শরীফা আরাফাতের দিকে তাকিয়ে বলল, কই ছিলেন আপনি? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরাফাত জবাব দিল, নিচেই ছিলাম। কই আপনি না বলে লুঙ্গি পরেছেন? এখন না দেখি পাঞ্জাবি পরেছেন। পরেছিলাম। ভাবলাম তুমি। কি আমি? না কিছু না। আচ্ছা দেখুন আমি সেজেছি আজ। কেমন লাগছে আমাদের? আরাফাত পূর্ণ দৃষ্টি দিয়ে বলল, ও মাই গড, বলিউডের নায়কেরা দেখি আমার সামনে দাঁড়িয়ে। কণা রাত হেসে দিল। শরীফা দাঁত চেপে বলল, মজা নিচ্ছেন? নো। রাত তুইই বল। হ্যাঁ সত্যি বলিউডের নায়কের মতো লাগছে তোদের। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লাইক আ ওয়াও। ওয়াও, রাত প্রশংসা করল আমাদের। বাহ, কেয়া বাত হ্যাঁ। চলুন মিস্টার আরাফাত ওদের হলুদ লাগিয়ে দিয়ে আসি। শরীফা আরাফাত চলে গেল। রাত এখনো দাঁড়িয়ে আছে। কণার মুখে এখনো হাসি লেগে আছে। ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করল রাতকে, মিস্টার নাইট সত্যি বলিউডের নায়কের মতো লাগতেছে? রাত তাকালো। কিছু বলার জন্য মুখ খুলতেই দেখল রাহুল এগিয়ে আসতেছে। আপনা আপনি চোখ মুখ শক্ত হয়ে আসলো। বেয়াদবটা ছাদে চলে আসলো। কণা এখনো খেয়াল করেনি রাহুলকে। রাত কণাকে ধমক দিয়ে বলল, হাসছ কেন এখনো? তোমার কি মনে হয় তোমাকে বলিউডের নায়কের মতো লাগছে? আমি বললাম আর খুশিতে আকাশে উড়া শুরু করে দিলে। এত ভারী মেক আপ, ও মাই গড। মিথ্যা প্রশংসা ছিল ওটা তোমার জন্য। বিশ্রী রকমের লাগছে তোমাকে, বুঝলে? কণা কিছুটা থমকে গিয়ে রাতের মুখের দিকে তাকালো। রাহুল ছাদে এগিয়ে আসছে দেখে রাতের মুখে কপট কঠোরতা ফুটে উঠেছে, কিন্তু কণার সেটা খেয়াল করার সুযোগ নেই। হঠাৎ কণা হাসি চাপিয়ে মাথা নিচু করে বলল, ধন্যবাদ আপনার দেওয়া আমাকে নিয়ে কমপ্লিমেন্ট। সারা জীবন মনে রাখব। কণা ওখান থেকে সরে আসার পথে রাহুলের সাথে দেখা হয়। রাহুলকে দেখে ভারী চমকায়। অবাক হয়ে বলল, আপনি এখানে? রাহুল হাসি মুখে জবাব দিল, হ্যাঁ আসলে একটা কাজে এসেছিলাম। ভাবলাম তোমায় দেখে যাই। আমাকে দেখে যাবেন মানে? মানে ইজ নাথিং। আপনাকে দেখা শেষ, এবার আসি। রাহুল চলে গেল। কণা স্টেজে এগিয়ে এসে সন্ধ্যা আর আষাঢ়ের গায়ে হলুদ ছুঁয়ে আর রইল না। রুমে চলে আসলো। আরাফাত থেকে শরীফার ছবি তুলে দিচ্ছে। ম্যাডাম তার স্টেজে সন্ধ্যা আর আষাঢ়ের পাশে দাঁড়িয়েছে। হুকুম দিয়েছে ছবিগুলো যেন সুন্দর উঠে। বেশ কয়েকটা ছবি তোলা হলে শরীফা আরাফাতের থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখে। আশেপাশে কণাকে না দেখে ফোন করে। কণা নিজের রুমে এসে দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুপ করে রইল। মনটা ভারাক্রান্ত হয়ে গেছে, রাতের কথাগুলো বারবার মনে পড়ছে। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে কণা নিজের চোখের পানি মুছে নিল। তারপর ওয়াশরুমে গিয়ে লেহেঙ্গা সাজ সব পাল্টে সিম্পল থ্রিপিস পরে নিল। একটু পরে কণার ফোনে শরীফার কল আসলো। হ্যালো কণা আপু, কোথায় গেলে হঠাৎ? শরীফা উদ্বিগ্ন কণ্ঠে বলল। কণা নিজেকে সামলে হালকা স্বরে বলল, একটু মাথা ব্যথা করছে, তাই বিশ্রাম নিচ্ছি রুমে। কোনো দরকার আমাকে? হ্যাঁ তাড়াতাড়ি আসো। কণা মৃদু হেসে বলল, ঠিক আছে, আসছি। নিজেকে শক্ত করে সে আবার ছাদে চলে গেল। সেখানে পৌঁছানো মাত্রই দেখল শরীফা আর আরাফাত ডুয়েট নাচছে। কণা গিয়ে একটা চেয়ারে বসল। রাত ফোন স্ক্রোল করছে দূরে বসে। কণাকে খেয়ালই করেনি।
অতঃপর নাচের শেষে আরাফাত রাতকে গান গাইতে বলল। রাত প্রথমে না করলেও আশার বলাতে রাজি হলো। কাউকে গিটার আনতে বলল সে। একটা বাচ্চা ছেলে গিটার এনে রাতের হাতে দিল। রাতের এবার চোখ গেল কণার দিকে। মুখে কোনো সাজসজ্জা নেই, শরীরে লেহেঙ্গা নেই, আছে পেঁয়াজ কালারের 3 পিস। রাত গিটারের সুর তুলে গাইতে লাগলো। কখনো কি রাত কেটে ভোরের আলো এসে আমাকে জড়াবে, কখনো কি মনেতে লুকানো কথাগুলো সে শুনতে পাবে। যতবার কল করি তুমি ব্যস্ত থাকো বন্ধুদের সাথে, আবার আমি বের হলে বলো কি করো তুমি অন্যদের কাছে। চাই ছুটে যাই দূরে, কোথাও পালাই, তোমার ছায়া থেকে সরে যেতে চাই। আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যথা, মনে রেখো তুমিও দিয়েছিলে কথা। মনে কি পড়ে আমার তোমার গল্পগুলো, কত কথা হতো লুকিয়ে মাঝরাতে, বাহানা বানিয়ে থাকতাম তোমার সাথে। বলতে আমার নিঃশ্বাস তোমার ভালো লাগে, অযথা লাগে এখন এতটা সময় গেল আমার তোমার বৃথা অনুরাগে। চাই ছুটে যাই দূরে, কোথাও পালাই, তোমার ছায়া থেকে সরে যেতে চাই। আর আমার কারণে যদি ব্যথা পেয়ে থাকো, মনে রেখো তুমিও দিয়েছিলে কথা। চাই ছুটে যাই দূরে চলে কোথাও পালাই, তোমার ছায়া থেকে সরে যেতে চাই। আর আমার কারণে যদি পেয়ে থাকো ব্যথা, মনে রেখো তুমিও দিয়েছিলে কথা। সবাই গান শুনে করতালি দিল। সন্ধ্যার খুব চেনা লাগলো কণ্ঠটা, কোথাও যেন শুনেছিল এই কণ্ঠটা। একটু ভাবতেই মনে পড়ল সেই দিন রাতেই তো শুনেছিল, যেই দিন সে এসেছিল এই বাসায়। তার মানে কণ্ঠটা রাতের। বাহ, সুন্দর কণ্ঠ তো ছেলেটার। রাত 12টার দিকে যার যার বাসায় চলে গেল সবাই। কণা রুমে এসেই শুয়ে পড়েছে। সন্ধ্যা সাদে জিজ্ঞাসা করতে চেয়েছিল হঠাৎ সাজ মুছে কেন ফেলেছে, কিন্তু আর করতে পারেনি কথাটা জিজ্ঞেস। এখন যেই না জিজ্ঞাসা করবে দেখে কণা ঘুমিয়ে গেছে। সন্ধ্যা আর ডাকল না, শুয়ে পড়ল। সকাল হতেই বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। কণা সন্ধ্যাকে সাজিয়ে দিল বিয়ের সাজে। সকাল থেকে মুখটা বাড়ি কণার। সন্ধ্যা খেয়াল করছে কিছু হয়েছে, সন্ধ্যা জিজ্ঞাসা করল। কণা উত্তরে বলল, না কিছুই তো হয়নি। তাহলে মুখটা ভারী কেন তোমার? কই কই আমার মুখ ভারী? আসলে মাথা ব্যথা, সেই জন্য এমন হয়তো দেখাচ্ছে। তুই তো নিজে সাজলি না। বিয়ে আমার নাকি তোর? কেন আমার বিয়ে? তাহলে আমি কেন সাজবো? ওই দেখ তোকে কি সুন্দর লাগছে। আশার ভাই চোখই সরাতে পারবে না দেখিস। সন্ধ্যা তাকালো আয়নার দিকে। সবাই লাল বেনারসি পরে বিয়েতে, আর সন্ধ্যা অফ হোয়াইট বেনারসি পরেছে। ফর্সা শরীরে সুন্দর লাগছে তাকে। কণা ঘোমটাটা এনে পরিয়ে দিল তাকে। পেছন থেকে সন্ধ্যার কাঁধে থুতনি রেখে অতঃপর সে বলতে লাগলো, তুই ভীষণ সুখী হবি দেখিস সন্ধ্যা। এত সুখী হবি যে কেউ দহনে পুড়ে ছারকার হবে ক্রমাগত তোর সামনে, অথচ তুই জানবিই না। চলবে।